পরিকল্পনা 0.2 ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আমাদের আজকের গল্প অদ্ভুত বৃক্ষ। গল্পটি লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র এবং ঘটনাবলী বিভিন্ন কিছুই কাল্পনিক। বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অকল্পনীয়। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অদ্ভুত বৃক্ষ। গল্পটি শুরু হয় দক্ষিণ বাংলার এক ছোট্ট গ্রামে, যেখানে রহিমউদ্দিন নামে একজন বৃদ্ধ লোক থাকতেন। রহিম চাচার বাড়ির পিছনে একটা বড় মাঠ, আর সেই মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল বটগাছ। বটগাছটি গ্রামবাসীদের কাছে খুবই পরিচিত ছিল, কারণ এর চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটত। গাছটির নিচে কেউ সন্ধ্যার পর গেলে শুনতে পেত কান্নার শব্দ, কখনো কখনো আবার অদ্ভুত ছায়ার স্পষ্ট, কখনো কখনো আবার অদ্ভুত ছায়া মূর্তি। তাই সবাই এই গাছটিকে এড়িয়ে চলত। রহিম চাচা কিন্তু এইসবে পাত্তা দিতেন না। তিনি বলতেন, গাছ তো গাছই, ভূতপ্রেত আবার কিছু হয় নাকি। কিন্তু রহিম চাচার কথায় কেউ বিশ্বাস করত না। গাছটির সঙ্গে জড়িয়েছিল পুরনো এক কাহিনী। গ্রামবাসীরা বলতো, বহু বছর আগে সেই গাছের নিচে এক মা আর তার সন্তানকে হত্যা করা হয়েছিল। সেই থেকে এই গাছটির ভিতরে তাদের আত্মা নাকি বাস করছে। একদিন গ্রামে একটা মেলা বসে। সবাই মেলায় ব্যস্ত থাকলেও রহিম চাচা বাড়িতেই বসেছিলেন। সন্ধ্যা হওয়ার পর তিনি হঠাৎ শুনতে পেলেন বাড়ির পেছনের গাছ থেকে কারুর ডাক। কেউ যেন তার নাম ধরে ডাকছে, রহিম চাচা, রহিম চাচা। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো ছেলে মজা করছে, কিন্তু যখন ডাকটা বারবার আসতে থাকলো, তিনি মশাল হাতে নিয়ে বেরিয়ে পড়লেন। গাছের নিচে পৌঁছানোর পর তিনি দেখলেন অন্ধকারের মধ্যে একটা ছায়ামূর্তি স্পষ্টভাবে তার দিকে তাকিয়ে আছে। তিনি তখন জিজ্ঞেস করলেন, ওখানে কে? কে ওখানে? আমার সামনে এসো, আমার নাম ধরে বারবার ডাকছে। কে ওখানে? এই বলে তিনি চিৎকার করে উঠলেন। কিন্তু ছায়ামূর্তিটি চুপচাপ দাঁড়িয়ে রইল। একটু এগিয়ে যেতেই ছায়াটি দুয়ার মতো মিলিয়ে গেল। পরদিন সকালবেলা রহিম চাচা দেখলেন গাছটির নিচে মাটিতে তাজা রক্ত পড়ে আছে। তিনি ভেবে ভীষণ অবাক হলেন। এত সাহসী মানুষ হয়েও সেদিন তার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। তিনি এই ঘটনাটা গ্রামের মুরব্বীদের কাছে বললেন। তারা বলল, এই গাছটি অশুভ, তোমাকে সাবধান থাকতে হবে। কিন্তু রহিম চাচা বললেন, এসব বাজে কথা, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না। কয়েকদিন পর রহিম চাচার ঘরে এক অদ্ভুত দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। তিনি দেখলেন আর ঘরের মেঝেতে মাটির ফাঁক দিয়ে ছোট ছোট শিকড় বেরিয়ে এসেছে, যেন গাছটি তার ঘরের ভিতরে ঢুকে পড়েছে। রাতের বেলা তিনি ঘুমাতে গেলে শুনতে পেলেন ফিস ফিস শব্দ। মনে হলো কেউ যেন তার বিছানার নিচে কথা বলছে। তিনি মশাল জ্বালিয়ে খুঁজলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। এরপর থেকে রহিম চাচার জীবন যেন আরো অদ্ভুত হয়ে উঠল। তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন। গাছটির শিকড় মাটি ফুঁড়ে বেরিয়ে এসে পুরো গ্রামটিকে গ্রাস করছে, এরকম স্বপ্ন তিনি দেখতে শুরু করলেন। আর গাছের ডালগুলো থেকে যেন মৃতদেহ ঝুলছে। একদিন গ্রামে একজন বৃদ্ধা এলেন, যিনি অনেক দূর গ্রাম থেকে এসেছিলেন। তিনি গাছটি দেখেই বললেন, এই গাছ মানুষের গাছ নয়, এমন এক গাছ যার ভিতরে অভিশপ্ত আত্মা রয়েছে। যতদিন এই গাছ থাকবে ততদিন গ্রামের অমঙ্গলই হবে। গ্রামের লোকজন বৃদ্ধার এই কথা শুনে শিউরে উঠল। তারা রহিম চাচাকে বলল, গাছটা কেটে ফেলতে হবে। রহিম চাচা প্রথমে রাজি না হলেও তিনি বললেন, গাছ কাটলে আরো অশান্তি হতে পারে। কিন্তু গ্রামবাসীর চাপে পড়ে তিনি রাজি হলেন। একদিন দুপুরে কয়েকজন মিলে গাছটা কাটতে শুরু করলো। গাছটি কাটার সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল, যেন ঝড় আসছে। গাছ থেকে রক্তের মতো লাল রস বেরোতে লাগলো।
কাটার লোকেরা ভয়ে পালিয়ে গেল। রাত হলে রহিম চাচা একা একা বাড়িতে ছিলেন। তিনি শুনলেন গাছটির দিক থেকে আবার কেউ ডাকছে। এবার ডাকটা আরো করুন, আমাকে কেন কেটে ফেললে? আমি তোমাদের কি ক্ষতি করেছি? হঠাৎ রহিম চাচা দেখলেন তার ঘরের জানালা খুলে গেল। বাইরে তাকিয়ে দেখলেন গাছটির ডালগুলো যেন তার বাড়ির দিকে এগিয়ে আসছে। গাছটি যেন পুরোপুরিভাবে জীবন্ত হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যে ডালপালা জানালা দিকে ঢুকে তার গলা চেপে ধরল। পরদিন সকালবেলা গ্রামবাসীরা এসে দেখল রহিম চাচার দেহ মাটিতে পড়ে আছে। তার মুখ থমথমে, চোখ বিস্ফোরিত। তার বাড়ির পেছনের মাঠে গাছটি কিন্তু আগের মতোই দাঁড়িয়ে আছে, যেন কোনো কিছুই হয়নি। এরপর থেকে গাছটির কাছে কেউ আর যেত না। কেউ কেউ বলতো গভীর রাতে এখনো রহিম চাচার আর্তনাদ শোনা যায়। গাছটি আজও দাঁড়িয়ে আছে, আর তার শিকড় যেন ধীরে ধীরে পুরো গ্রামটিকে গ্রাস করার জন্য অপেক্ষা করছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কেউ যদি ভুল করে এই গাছের কাছে যায়, তাহলে তার মৃত্যু অনিবার্য। কারণ এই গাছটা অভিশপ্ত। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প অদ্ভুত বৃক্ষ। গল্পটি লিখে ছিলেন পঙ্কজ। সবাইকে শুভরাত্রি।